হ্যালো বন্ধুরা, ই শিক্ষা একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিসকাস করব নিউ এডুকেশন পলিসি 2020 নিয়ে। ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো, তার কারণ ভিডিও শেষে আমি আমার কিছু ওপিনিয়নও শেয়ার করব। তো চলো তাহলে শুরু করা যাক। নিউ এডুকেশন পলিসির ব্যাপারে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, এটাই কিন্তু আমাদের প্রথম এডুকেশন পলিসি নয়। তার কারণ 1964 সালে ডিএস কোঠারি 17 জন মেম্বারকে নিয়ে একটা কমিশন তৈরি করে, যাকে আমরা অনেকেই কোঠারি কমিশন নামে চিনি। তো সেই কোঠারি কমিশনের প্রস্তাবনার উপর ভিত্তি করে 1968 সালে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার থাকাকালীন সবার প্রথম এডুকেশন পলিসি আসে। সেই এডুকেশন পলিসির ওপর কিছু চেঞ্জেস করে 1986 সালে রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার থাকাকালীন আমাদের দ্বিতীয় এডুকেশন পলিসি আসে। সেই এডুকেশন পলিসিতে সামান্য কিছু চেঞ্জেস করে, একদমই সামান্য চেঞ্জেস, পিভি নরসিমহা রাও যখন প্রাইম মিনিস্টার ছিলেন, সামান্য কিছু চেঞ্জেস করে রিভাইজ সেকেন্ড এডুকেশন পলিসিটা আসে। তো এরপর দীর্ঘ 34 বছর পর, অর্থাৎ দ্বিতীয় এডুকেশন পলিসি আসার দীর্ঘ 34 বছর পর আমাদের তৃতীয় এডুকেশন পলিসি আসে 2020 সালে। এই 2020 এডুকেশন পলিসির একটা প্রধান অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, যেটা ডিএস কোঠারি 1964 সালেই কোঠারি কমিশনে যে প্রস্তাবনা রেখেছিলেন যে আমাদের জিডিপির অন্তত 6% এডুকেশন পারপাসে খরচ হওয়া উচিত। কিন্তু এতদিন ধরে খরচ করা হতো কত? মাত্র 2.7 থেকে 3.5%-এর বেশি যায়নি। কিন্তু এখন এই 2020 এডুকেশন পলিসিতে এটাই বলে দেওয়া হয় যে আমাদের জিডিপির 6% খরচ হবে শিক্ষা খাতে। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের এই নতুন এডুকেশন পলিসিতে সবার প্রথম যে মূল পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের কারিকুলার স্ট্রাকচারটা এখন 10+2 থেকে চেঞ্জ হয়ে গেছে 5+3+3+4-এ। অর্থাৎ 5+3+3+4-একে যদি কাউন্ট করো তাহলে তোমরা পাবে 15। তাহলে আগে আমাদের 10+2 12 বছর পড়তে হতো, আর এখন কি তাহলে আমাদের 15 বছর পড়তে হবে? না বন্ধুরা, একদমই নয়। তার কারণ হচ্ছে, এখন এই প্রথমবার আমাদের এডুকেশন পলিসিতে সরকার গুরুত্ব দিয়েছে 3 বছরের প্রি স্কুল অর্থাৎ আঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল, যেটাকে আমরা অনেকেই মন্টেশ্বরী এডুকেশন নামেও জানি। তো সেই প্রি স্কুলকেও মান্যতা দিয়েছে সরকার, যেটা একটা খুব ভালো সাইন। আর শুধু তাই নয়, তাছাড়াও 2 বছর, যেটা ক্লাস 1 আর 2, এই 2 বছর মিলিয়ে টোটাল যে 5 বছর হচ্ছে, সেই 5 বছরে পুরো লার্নিংটাকেই জোর দেওয়া হবে একটা ফ্লেক্সিবল লার্নিংয়ের উপর, যাতে স্টুডেন্টসরা মাল্টি লেভেল থিঙ্কিং করতে পারে এবং খেলাধুলা ও বিভিন্ন অ্যাক্টিভিটির উপর বেস করে জিনিসগুলো শিখতে পারে। আর এই পুরো ব্যাপারটা মেনটেন করবে ইসিসিই। এই ইসিসিই জিনিসটা কি একটু ডিটেলসে বলি। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিইআরটি একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে। সেই ফ্রেমওয়ার্কটার উপর ভিত্তি করে ক্লাস 8 পর্যন্ত আমাদের মিনিস্ট্রিজ অফ এইচআরডি, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল অ্যাফেয়ার্স, এরা সবাই জয়েন্টলি কাজ করবে ইসিসিই হিসাবে। ইসিসিই বলতে আমাদের আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। তো এখানে প্লে বেসড লার্নিংয়ের উপরে বেশি জোর দেওয়া হবে এবং অন্যান্য থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, এই ধরনের জিনিসগুলো যেটা একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ফলো করে বানানো হবে। এরপর নেক্সট যে 3, প্রথম গেল 5, তারপর নেক্সট যে 3টা আসছে, সেই 3তে থাকছে গ্রেড 3 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 3 থেকে 5। এই 3 থেকে 5-এ স্টুডেন্টদেরকে জোর দেওয়া হবে যে বাচ্চারা যাতে শিখতে পারে সায়েন্স, ম্যাথস, আর্টস, সোশ্যাল সায়েন্স এবং
হিউম্যানিটিস ইত্যাদি সাবজেক্টগুলো এক্সপেরিয়েন্টাল লার্নিংয়ের উপর ভিত্তি করে। এগুলোর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব। যেমন আরও একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় যে ক্লাস 5 পর্যন্ত নতুন এডুকেশন পলিসিতে বলা হয়েছে যে ইনস্ট্রাকশন যেন মাদার টাং বা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, মাদার টাং বা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যাতে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় ক্লাস 5 পর্যন্ত। এরপর আসছি মিডল স্টেজ অর্থাৎ নেক্সট 3, সেটা হচ্ছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। তো এই লেভেলটাতে জোর দেওয়া হবে যে বিষয়গুলোর উপর, সেটা হচ্ছে ডিটেলসে বলি। এক হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আর প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টের উপর। ক্লাস 6-এ বাচ্চাদেরকে খুব দারুণভাবে যাতে বাচ্চারা স্কিল ডেভেলপ করতে পারে নিজেদের এবং বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট যাতে করতে পারে তার উপরে খুব ভালোভাবে নজর দেওয়া হবে। এছাড়া শুধু তাই নয়, ক্লাস 6 থেকে কোডিংও চালু হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে ক্লাস 6 থেকে এখন ভোকেশন বা ভোকেশনাল এডুকেশনও চালু হবে। এই ভোকেশনাল এডুকেশন ব্যাপারটা কি? সেই জিনিসটা হচ্ছে যে এখানে স্টুডেন্টদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে, যেখানে বিভিন্ন লোকাল ক্রাফট পার্সনরা স্কুলে এসে বা বাচ্চারা তাদের কাছে গিয়ে বিভিন্ন জিনিস শিখতে পারবে। এরা কারা? এরা হবে যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, গার্ডেনার বা বিভিন্ন যারা লোকাল ব্যবসায়ী, বিভিন্ন জনেদের কাছ থেকে এরা বিভিন্ন জিনিস শিখতে পারবে, যেটাকে বলা হচ্ছে ব্যাগলেস ডেজ। অর্থাৎ সেদিন তারা কোনো ব্যাগ আনবে না স্কুলে, ব্যাগ ছাড়া স্কুলে আসবে এবং হয় স্কুল থেকে তাদের কাছে নিয়ে যাওয়া হবে বা তারা স্কুলে এসে বাচ্চাদেরকে শিক্ষা দেবে 10 দিন। তো এটা একটা বেশ দারুণ বিষয় যেটা নতুন এডুকেশন পলিসি 2020-তে প্রস্তাবনা রাখা হয়েছে। এরপর আমি আসি লাস্ট 4 অর্থাৎ 5+3+3+4, এই লাস্ট 4-এতে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত বলা হচ্ছে। এই ক্লাস 9 থেকে 12 পর্যন্ত কি চেঞ্জেস আনা হয়েছে? এই ক্লাস 9 থেকে 12 পর্যন্ত জোর দেওয়া হবে যে ডিপার নলেজ, ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিভিন্ন লাইফ এক্সপিরিয়েন্স, এই ধরনের জিনিসগুলো, বা এখানে সাবজেক্ট চয়েসেও একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এখানে স্টুডেন্টস যদি কোনো কারণে ক্লাস 10-এ পরীক্ষা দেওয়ার পর ছেড়েও দেয়, তাহলে খুব সহজে সে অন্য কোনো স্কুল বা সেম স্কুলে আবার 11-এ ভর্তি হতে পারবে। আর কি জিনিস করা হচ্ছে এখানে কোনো হার্ড সেপারেশন রাখা হচ্ছে না সায়েন্স আর হিউম্যানিটিজের মধ্যে। অর্থাৎ যেমন আমাদেরকে এখনকার দিনের এডুকেশন সিস্টেমে বলা হয় যে মাধ্যমিক পাস করার পরে বা ক্লাস 10 পাস করার পরেই বলে দেওয়া হয় যে তুমি কি নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে। অর্থাৎ বাচ্চাকে তখন চুজ করতে হয় যে সে কোন লাইন নিয়ে ভবিষ্যতে এগোবে। অর্থাৎ সে যদি সায়েন্স নিয়ে পড়ে তাহলে তার কাছে কোনো চয়েস থাকবে না যে সে কোনো আর্টস সাবজেক্ট নিয়ে আলোচনা করুক বা সেই আর্টস সাবজেক্টের কোনো জিনিস শিখুক, সেটা তার কাছে কোনো চয়েসই থাকবে না। কিন্তু এখন নতুন এডুকেশন পলিসিতে সেই জিনিসটা সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা স্টুডেন্টস সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি আর্টসের সাবজেক্টও নিয়ে পড়াশোনা করতে পারবে, তবে এটা কিন্তু তাদের কাছে অপশান হিসাবে রাখা হবে। এটা তারা চয়েস করতে পারবে যে তাদের ইচ্ছা মতন যে তারা সায়েন্স নিয়ে শুধু পিওর সায়েন্স নিয়েই পড়তে পারে বা সায়েন্সের সাথে হিউম্যানিটিস মিক্স করেও পড়তে পারে। এছাড়াও ক্লাস 9 থেকে 12 পর্যন্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই ধরনের জিনিসগুলোর উপরেও জোর দেওয়া হচ্ছে। যেমন আর্টস, মিউজিক, ক্রাফট, স্পোর্টস, যোগা, কমিউনিটি সার্ভিস, এরকম বিভিন্ন বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে, যেটা একটা খুব দারুণ বিষয়। এছাড়া এক্সামে কি কি চেঞ্জেস হচ্ছে? অনেকেই বলছে বোর্ড এক্সাম তুলে দেওয়া হবে, তবে সেটা পুরোপুরি সত্যি নয়। এখানে প্রথম পরীক্ষা শুরু হবে ক্লাস 3-তে, অর্থাৎ ক্লাস 3-তে বাচ্চারা প্রথম পরীক্ষা দেবে।
তার আগে কোনো পরীক্ষার ব্যাপার থাকবে না, যাতে বাচ্চারা স্ট্রেস ফ্রিভাবে শিক্ষাটাকে গ্রহণ করতে পারে। তারপর ক্লাস 5-এ পরীক্ষা হবে, তারপর ক্লাস 8-এ পরীক্ষা হবে। এই সমস্ত পরীক্ষাগুলো এই ধরনের লেভেলগুলোতে হবে, যেটা মেনটেন করা হবে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দ্বারা। এছাড়া বোর্ড এক্সামগুলো যেরকম ছিল সেরকমই হবে, কিন্তু বোর্ড এক্সামে কিছু চেঞ্জেস করা হচ্ছে। কেমন চেঞ্জেস? মূলত বোর্ড এক্সামে হলিস্টিক ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হচ্ছে। কি এই হলিস্টিক ডেভেলপমেন্ট? হলিস্টিক ডেভেলপমেন্ট বলতে এখানে সামেটিভ অ্যাসেসমেন্ট ছেড়ে এখন রেগুলার এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে আগে এক বছরে অ্যানুয়াল এক্সাম হতো, সেটা এখন সেমিস্টার বেসড হয়ে যাবে, অর্থাৎ 6 মাস অন্তর পরীক্ষা হবে। এবং শুধু 6 মাস অন্তরই পরীক্ষা নয়, সেই পরীক্ষাগুলোতে মানে প্যাটার্নটাও চেঞ্জ হবে। আগে যেমন কি হতো, পরীক্ষাতে তুমি যত মুখস্থ করে রাখতে পারবে তত ভালো অ্যান্সার দিতে পারবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখন থাকবে ব্যাপারটা এরকম যে তুমি যত ক্রিটিক্যাল থিঙ্কিং তোমার যত ভালো হবে, তুমি যত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ব্যাপারটা, তুমি জিনিসটা যত অ্যানালাইজ করে কাজগুলো করতে পারবে, তারপরে কনসেপ্ট যত তোমার ক্লিয়ার থাকবে, তত তোমার পরীক্ষা যাতে ভালো হয় সেই ব্যাপারে নজর দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরো ব্যাপারটাকে রটেন লার্নিং থেকে শিফট করিয়ে এখন ক্রিটিক্যাল থিঙ্কিং বা মাল্টি লেভেল থিঙ্কিংয়ের উপরে জোর দেওয়া হচ্ছে, যেটা একটা খুব ভালো সাইন। এছাড়া যেটা বললাম যে সেমিস্টার বেসড হবে, অর্থাৎ বোর্ড এক্সাম বছরে 2 বার হবে, যাতে বাচ্চারা এটাকে স্ট্রেসভাবে না নেয়। এটা একদম স্ট্রেস ফ্রিভাবে যাতে পরীক্ষা দিতে পারে, সেই জন্য সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে, যেখানে একটা পরীক্ষা হবে অবজেক্টিভ বেসড, আর একটা পরীক্ষা হবে ডেসক্রিপটিভ বেসড। অবশ্যই সেই জিনিসগুলোতে নলেজের উপর বা প্র্যাকটিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিং এই ধরনের জিনিসগুলোর ওপরে যাতে জোর হয় সেইটার উপর নজর অবশ্যই রাখা হবে। এরপর আমরা আসি যে বোর্ড এক্সামের রেজাল্টের উপরে কীরকম চেঞ্জেস হবে। এটাতে তো আমার খুব বেশ দারুণ লেগেছে যে এখানে যে চেঞ্জেসটা আসছে সেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং। কেন? একটু আগেই যেটা বললাম যে হলিস্টিক ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হচ্ছে। কি এই হলিস্টিক ডেভেলপমেন্ট? সেটা হচ্ছে আরও একটা বিষয় যে এখানে বাচ্চারা নিজেই নিজের অ্যাসেসমেন্ট করবে, অর্থাৎ নিজেকেই ও নিজে মার্কস দেবে। অর্থাৎ ওর মার্কশিটে 3টে পার্ট থাকবে। একটা পার্টে যেখানে ও নিজেকেই নিজে মার্কস দেবে, আর একটা পার্টে থাকবে ওর ক্লাসমেটরা ওকে মার্কস দেবে, আর একটা পার্ট থাকবে যেখানে তাদের টিচাররা সেই বাচ্চাটাকে মার্কস দেবে। তো এটা বেশ ইন্টারেস্টিং বিষয়, দেখা যাক এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কীরকম হয়। ক্লাস 12 যখন সেই বাচ্চাটা স্কুল পাস করে বেরোবে, তখন তার পুরো থ্রু আউট দ্য স্কুল লাইফ যে ও নলেজ বা পয়েন্টসগুলো গ্যাদার করেছে, তার উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে একটা ফাইনাল মার্কশিট জেনারেট করা হবে। এরপর আমি আসব যেটা একটু আগেই আমি ডিসকাস করলাম, যে নলেজের উপর জোর দেওয়া হচ্ছে, মুখস্থবিদ্যার উপর নয়। এরপর আমি বলবো থ্রু আউট তোমাদের স্কুল লাইফে কোর্সেসের ব্যবস্থা থাকবে, যেখানে পুরো কোর্সেসের মেটেরিয়াল রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে থাকবে। অর্থাৎ এখন যেমন কোর্সেস পাওয়া যায় হিন্দি অথবা ইংলিশ, এই দুটো সাবজেক্টের উপরেই মূলত পাওয়া যায়, কিন্তু এখন নতুন এডুকেশন পলিসিতে কোর্সেসও তোমাদের 8টা মেজর ল্যাঙ্গুয়েজের ওপর থাকবে, যেটা অবশ্যই তোমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ হবে। সেখানে হিন্দি ইংলিশ এইগুলোও থাকবে, এছাড়াও আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজও তোমরা দেখতে পাবে, তার উপরে তোমাদের মেটেরিয়াল তৈরি করা হবে। নেক্সট এরপর আসি যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতেও কিছু কিছু রিফর্মস আনা হয়েছে। সেটা হচ্ছে প্রথমতই বলবো যে এখন আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি বা ইউজি কোর্স এখন 3 বছর থেকে 4 বছরের হবে। এই 3 বছর 4 বছরই শুধু নয়, এছাড়াও এখানে তোমাদের মাল্টিপল এন্ট্রি এক্সিটেরও ব্যাপার থাকবে। কি জিনিসগুলো আমি ডিটেলসে বলি, যে যেমন মনে করো কোনো একটা স্টুডেন্ট প্রথম বছর কলেজে ভর্তি হলো, তারপর 1 বছর পরেই সে
কলেজ ছেড়ে দিল কোনো অসুবিধাজনিত কারণে, বা তার মনে হলো যে এই কোর্সেসটা না করে সে অন্য কোর্সেস করবে, তো সেই 1 বছর তার নষ্ট হবে না, সেই 1 বছরের করেসপন্ডিং সে একটা সার্টিফিকেট পাবে। আবার যখন সে যদি 1 বছর না করে 2 বছর কমপ্লিট করে, তাহলে তার সেই 2 বছরের কমপ্লিশনের ভিত্তিতে তার অ্যাডভান্স ডিপ্লোমা বা ডিপ্লোমা ডিগ্রি সে লাভ করবে। এরপর যদি সে 2 বছর না করে 3 বছর কমপ্লিট করে, তাহলে তার ব্যাচেলার ডিগ্রি সে লাভ করবে। যদি সে তার মনে হয় যে না, সে আরও পড়াশোনা করতে চায়, 4 বছর সে পুরো কমপ্লিট করতে চায়, তাহলে তার ব্যাচেলার ডিগ্রির সাথে মানে অ্যাডভান্স ব্যাচেলার ডিগ্রি বা যেটা ওর যে মেন সাবজেক্টটা থাকবে তার উপরে একটা রিসার্চও হয়ে যাবে, বা এরকমও হতে পারে যে ডুয়াল ডিগ্রিও সে নিতে পারবে, অর্থাৎ বিএসসির পাশাপাশি সে বিএও কমপ্লিট করে নিতে পারবে কোনো একটা সাবজেক্টে। তো দেখা যাক সেটা ডিটেলসে যখন ড্রাফট আসবে তখনই বোঝা যাবে যে এখানে 4th ইয়ারে রিসার্চ হবে না মাল্টিডিসিপ্লিনের উপর ব্যাচেলার ডিগ্রি হবে, সেটা যখন ডিটেলসে ড্রাফট আসবে তখন দেখার বিষয়। এরপর নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে থ্রু আউট সেই স্টুডেন্টের ইউজি কোর্স যখন সে করবে, সেই থ্রু আউট ইউজি কোর্সে তার একাডেমিক ক্রেডিট তৈরি হবে, অর্থাৎ একাডেমিক ক্রেডিটের একটা ব্যাংক তৈরি হবে। কি ব্যাপারটা হচ্ছে যে ওর যখনই কোনো একটা ইয়ার পাস করবে, তার যে ক্রেডিট পয়েন্টটা থাকবে সেটা তার এমন একটা জায়গায় স্টোর থাকবে, সেটাকে ইউজ করে সে সহজেই একটা কলেজ থেকে অন্য কলেজ বা একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে সুইচ করতে পারবে। অর্থাৎ তার ব্যাংকের মতন জিনিসটা থাকবে, ক্রেডিট পয়েন্টগুলো একটা ব্যাংকে যেরকম ডিপোজিট করি আমরা ক্যাশ, সেরকম আমরা ক্রেডিট পয়েন্টগুলোকেও ডিপোজিট করতে পারবো। সেই ক্রেডিট পয়েন্টটাকে ইউজ করে আমরা অন্য কোর্সে ভর্তিও হতে পারবো। তো নেক্সট এরপর আমরা আসি যেটা যে পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেসে যে চেঞ্জেস আনা হয়েছে, যে এখন পিজি কোর্সেস 1 বছর বা 2 বছরের থাকবে। আর এমফিল তুলে দেওয়া হয়েছে। এমফিল কী ছিল? এমফিল ছিল পিএইচডি করার একটা ওয়ে, মানে পিএইচডি করতে গেলে তোমাকে এমফিল কমপ্লিট করে পিএইচডি কোর্সে যেতে হয়। তো সেই এমফিলের ব্যাপারটা তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখন খুব সহজেই একটা স্টুডেন্ট ব্যাচেলার ডিগ্রি করার পর সে ডাইরেক্ট পিএইচডি করার সুযোগ পাবে। তো এরপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে হায়ার এডুকেশন বা ইউনিভার্সিটিজে যদি অ্যাডমিশন নিতে হয় তখন তার জন্য একটা কমন এন্ট্রান্স এক্সাম থাকবে। এরপর যে আদার্স যে চেঞ্জেসগুলো আনা হচ্ছে সেইগুলো হচ্ছে লিগাল বা মেডিকেল কলেজেসের জন্য একটা সিঙ্গেল রেগুলেটর থাকবে, যে মেডিকেল আর লিগাল এই ধরনের এক্সামিনেশন বা কলেজেসের ব্যাপারগুলো মনিটর করবে বা তাদের নর্মসগুলো আনবে। এছাড়া প্রাইভেট আর পাবলিক দু রকমেরই হায়ার এডুকেশনের ক্ষেত্রে কমন নর্ম থাকবে, অর্থাৎ এখন প্রাইভেট স্কুলের জন্য আলাদা রুল, পাবলিক স্কুলের জন্য আলাদা রুল তা নয়, এখন সবার জন্য একই রুলস থাকবে। আরও একটা ভালো বিষয় যেটা হচ্ছে এখানে সমস্ত রকমের এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য একটা হাইয়েস্ট ফিস বেঁধে দেওয়া হবে, যে এর বেশি ফিস কেউ আদায় করতে পারবে না। এরপর আমি আসি আমার ওপিনিয়নগুলোতে। ওপিনিয়নে প্রথমেই যেটা বলবো যে অনেকেই এটা নিয়ে ক্রিটিসাইজ করছে যে এডুকেশনটাকে যদি রিজনাল ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং করা হয় তখন সেক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম হবে যাদের প্যারেন্টসরা শিফটিং ডিউটি করে, অর্থাৎ একটা স্টেট থেকে অন্য স্টেটে শিফটিং হয়, যেমন আর্মি, পুলিশ বা ডক্টর হতে পারে বা আদার্স কোনো ইঞ্জিনিয়ার, এরকমও পারপাসে অনেক সময় শিফটিং হয়, তাদের একটা স্টেট থেকে অন্য স্টেটে যেতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে তাদের বাচ্চাদের উপর কি হবে? যেই বাচ্চাটা ওয়েস্ট বেঙ্গলে পড়ছে সে যদি ব্যাঙ্গালোরে শিফট হয় তখন তো তার এডুকেশন বাংলায় থাকবে না। তো সেই ধরনের একটা প্রবলেম, এটা আমি বলবো যে হ্যাঁ, এটা একটা ভ্যালিড পয়েন্ট যে এটা একটা বাচ্চারা প্রবলেম ফেস করতে পারে, কিন্তু এটা কিন্তু কোথাও বলা হয়নি যে রিজনাল ল্যাঙ্গুয়েজ বা মাদার টাঙে ম্যান্ডেটারিলি ইনস্ট্রাকশন দেওয়া হবে। এটা পুরোপুরি স্কুলের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, যে স্কুল কি ডিসাইড করবে, স্কুল যেভাবে চাইবে সেই হিসাবে ইনস্ট্রাকশন দিতে পারে। এটা কিন্তু কোনো
হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিসাবে থাকছে না। তো সেটা পুরোপুরি দেখা যাক ইমপ্লিমেন্টেশনটা কীরকম হয় তার উপরে। আর একটা ভালো বিষয় যেটা আমি বলবো যে এখন এই নতুন এডুকেশন পলিসিতে সরকার প্রি প্রাইমারি অর্থাৎ মন্টেসরি এডুকেশন বা যেটাকে আমরা কিন্ডারগার্টেন বলেও জানি সেই ধরনের জিনিসটার উপরেও সরকার গুরুত্ব দিয়েছে। অর্থাৎ এটাও একটা আমাদের বাচ্চাদের নলেজে এতে একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলে। তো এটা একটা ভালো বিষয় বলে আমার মনে হয়। এরপর যেটা বলবো, বোর্ড এক্সামগুলো হলিস্টিক অ্যাপ্রোচে হচ্ছে, অর্থাৎ এখানে মুখস্থ বিদ্যার পরখ করা হবে না, এখানে দেখা হবে কে কতটা অ্যাপ্লাই করে জিনিসগুলো করতে পারছে, কাজগুলো করে নিতে পারছে, বা কোশ্চেনটাকে ওইভাবেই ডেভেলপ করা হবে যে যেখানে অ্যাপ্লিকেশনের উপর জোর দেওয়া হবে। এরপর যেটা সবথেকে ভালো বিষয়, আমি আগেও বলেছি যে মার্কশিটের মার্কস দেওয়ার ব্যাপারটা আমার দুর্দান্ত লেগেছে, যে এখানে মার্কস 3 রকমভাবে দেওয়া হবে। একটা স্টুডেন্টস তার নিজের মার্কস দিতে পারবে। এটা কেন রাখা হয়েছে এটাও একটু বলি, যে স্টুডেন্টেরও নিজেকে বোঝা উচিত, যে ও যাতে নিজেকে ফিল করতে পারে যে হ্যাঁ আমার এত নম্বর প্রাপ্য। তো সেটা ও নিজেকে নিজে যাতে পরখ করতে পারে সেটার জন্য এই ধরনের বিষয়টা আনা হয়েছে। এছাড়া তার পার্শ্ববর্তী বন্ধুরা বা ক্লাসমেটসরা তার ব্যাপারে কি ভাবছে বা সে কীরকম ধরনের স্টুডেন্টস সেটাও সে নিজেকে বুঝতে পারবে। সে যখন তার নিজের মার্কশিট পাবে, সে যখন দেখবে আমার ক্লাসের বন্ধুরা আমাকে 8 মার্কস দিয়েছে, আমি যেখানে নিজেকে মনে করছি 6 মার্কস পাওয়ার যোগ্য, তখন ওর মনে একটা পজিটিভ থিঙ্কিংও তৈরি হবে যে না, আমার বন্ধুরা ভাবে যে আমি ভালো স্টুডেন্ট। অবশ্য এখানে যদি কম মার্কস দেয় তাহলে নেগেটিভও একটা ব্যাপার থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো পুরো ব্যাপারটাই কিন্তু একটা কমিউনিটি তৈরি করবে, যে স্টুডেন্টসরা নিজেদের মধ্যে আলোচনা করা, যে আমাকে কীরকম মার্কস তোরা দিচ্ছিস বা কেন দিচ্ছিস, এইভাবে ওরা একটা সুন্দর আলোচনার পরিবেশ তৈরি হবে, যেটা হওয়া উচিত। আর এছাড়া টিচার্স তো মার্কস বরাবর দিয়েই আসে, তো সেই ধরনের মার্কস দেওয়ার ব্যাপারটাও থাকবে। এরপর আরও একটা ভালো জিনিস যেটা বলবো, যে কোডিং ক্লাস 6 থেকে চালু করা হচ্ছে, অর্থাৎ প্রোগ্রামিং কনসেপ্ট ক্লাস 6-এর বাচ্চাদেরকে শেখানোর ব্যাপারটা চালু করা হচ্ছে। এটা খুব ভালো জিনিস, কারণ আমি নিজে একটা কম্পিউটার টিচার, আমি জানি যে বাচ্চারা শুধু ক্লাস 6 নয়, ইভেন ক্লাস 6-এর থেকেও নিম্ন ক্লাসের বাচ্চারাও খুব দারুণভাবে কিন্তু কোডিংটাকে শিখে অ্যাপ্লাই করতে পারে। এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এছাড়া যেটা ভোকেশনাল স্কিল যে ব্যাপারটা, যেটা ব্যাগলেস ডেজের কনসেপ্টটা যেটা, সেটাও বেশ দারুণ, কারণ এখানে বাচ্চারা বেশ মজা করে শিখতে পারবে। হয় যে কার্পেন্টার আঙ্কেল বা গার্ডেনার আঙ্কেল বা অন্য যে কোনো ধরনের ছোট যারা ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প যাদের আছে, তারা এসে যখন তাদেরকে শেখাবে, সেটা থেকে তারা অনেক কিছু জিনিস শিখতে পারবে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ আমি বলি যে এখনকার দিনে এরকম একটা মেন্টালিটি অনেকেরই তৈরি হয়ে যায়, যখন সে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পাস করে যায়, তখন সে এই ধরনের সেলাই করা বা চুল কাটা বা প্লাম্বার বা গার্ডেনিং ব্যাপারগুলো, এগুলোকে না খুব ছোটোভাবে দেখে। যে তাকেও যদি বলা হয় যে তুমি বড় হয়ে এই ধরনের কাজ করতে হবে তোমাকে, তখন ও ওই ধরনের কাজ, ও বাবা আমি এইরকম কাজ করব, এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হয়। অর্থাৎ তার কাছে এই ধরনের কাজ যেন একটা ছোট কাজ। তো এই জিনিসটা ঠিক নয়। ইভেন জার্মানিতেও এই ধরনের জিনিসগুলো রয়েছে, এবং সেটা খুব রেসপেক্ট নিয়ে এই ধরনের কাজগুলো করা হয়। এটা একটা খুব রেসপেক্টফুল জব, কারণ ভবিষ্যতে যদি এই ধরনের জিনিসগুলো এখন থেকে বাচ্চাদের মধ্যে তৈরি না হয়, ভবিষ্যতে গিয়ে কিন্তু এই ধরনের মানুষগুলোর অভাব দেখা দেবে। অর্থাৎ সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে বাড়িতে টিভি খারাপ হলে কে সারাতে আসবে, বা বাথরুমে যদি কোনো কারণে জলের সমস্যা হয় তাহলে সেগুলো কে সারাতে আসবে। এই ধরনের জিনিসগুলোরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। তো তাই জন্য আমার মনে হয় এটা একটা খুব ভালো জিনিস। তো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশনটাকে খুব ফ্লেক্সিবল করা হবে, যাতে স্টুডেন্টসরা ক্রিটিক্যাল থিঙ্কিং, গ্রুপ ডিসকাশন, ব্রেন স্টর্মিং এইসবের মাধ্যমে শিক্ষাটাকে আয়ত্ত করতে পারে।
এরপর আমি একটা নেগেটিভ পয়েন্ট যেটা বলবো, এই সব কিছু পয়েন্ট তো বেশ ভালো, কিন্তু গ্রাউন্ড লেভেলে দেখতে গেলে স্কুলের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে বাচ্চারা এই ধরনের প্র্যাকটিক্যাল লার্নিং পসিবল। তো সেই জন্য আমার মনে হয় সবার আগে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করা দরকার। সেটার একটা সম্ভাবনা আছে, কারণ বলবো যে জিডিপির এখন থেকে 6% এডুকেশনে খরচা করা হবে, যেখানে আগে 3.5% ম্যাক্সিমাম খরচা করা হতো, সেখানে এখন 6%, যেটা অনেকটাই বেড়েছে। তো সেটা একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, যদি কোনো রকম ট্যাম্পারিং না হয়। মিডিল প্রসেসে যদি কোনো রকম ট্যাম্পারিং না হয়, তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই ধরনের স্কুলে ডেভেলপমেন্টগুলো দেখতে পাবো। এছাড়া আরেকটা যেটা প্রবলেমের কথা আমি বলবো, সেটা হচ্ছে স্কুলের টিচারের সংখ্যা ভীষণ কম। তো টিচারের সংখ্যাও যদি বাড়ানো হয়, তাহলে টিচাররাও বেশ বন্ধুর মতন স্টুডেন্টদের সাথে খেলাধুলার মাধ্যমে বা বিভিন্ন রকম ক্রিটিক্যাল থিঙ্কিং, গ্রুপ ডিসকাশন, ডিবেটস, ব্রেন স্টর্মিং, এই রকম বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করে একটা একাধিক স্টুডেন্টকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারবে। আমার মতে মনে হয় যে একটা 40 জন স্টুডেন্টের ক্লাসে একটা টিচার না থেকে যদি একের বেশি 2 বা 3টে টিচার থাকে, তাহলে খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বেশ ক্লাসের এনভায়রনমেন্টটা গড়ে তোলা সম্ভব। কারণ কি বলি, কারণ হচ্ছে একটা টিচার হয়তো ব্যাপারটাকে থিওরিটিক্যালি ডিসকাস করলো, কেউ দ্বিতীয় টিচার হয়তো সেটাকে তখন ড্র করে বা ইমেজের মাধ্যমে ডিসকাস করলো সেই ব্যাপারটাকে, তৃতীয় টিচার হয়তো সেটাকে একটা গল্পের মাধ্যমে ব্যাপারটাকে বোঝালো। তো এরকম যখন বিভিন্ন পার্সপেক্টিভ যখন একটা স্টুডেন্টের সামনে তুলে ধরা হবে, একটা স্টুডেন্ট বিভিন্নভাবে ব্যাপারটাকে শিখতে পারবে। এছাড়া যেটা বলবো যে এক্সামটাকে ক্লাস 3 থেকে করা হয়েছে, সেটাও একটা খুব ভালো বিষয়। তার কারণ হচ্ছে যে বাচ্চাদেরকে পড়াশোনা, যারা ছোট বাচ্চা একদম সবে পড়াশোনা শুরু করেছে, তারা কিছুই কিন্তু বোঝে না যে এই পরীক্ষার স্ট্রেসের ব্যাপারটা, তোমাকে পাস করতে হবে, ভালো নম্বর আনতে হবে। এরা কিন্তু, এই ছোট ছোট শিশুরা কিন্তু ওই ব্যাপারটা বোঝে না। ওরা কিন্তু খেলাধুলার ব্যাপারটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করতে বা সেই জিনিসটাকেই আনন্দচ্ছলে নিতে, ওরা ওই জিনিসটাকেই ভালোবাসে। তো তাদের উপরে মার্কসের ব্যাপারটা চাপিয়ে দেওয়াটা অন্যায় করা হবে। তো ওই জন্য আমার মনে হয় যে ক্লাস 3 থেকে যে পরীক্ষার ব্যাপারটা চালু করা হচ্ছে, তার আগে কোনো পরীক্ষার ব্যাপার থাকছে না, এটা খুব ভালো বিষয়। তো এই জিনিসগুলোই আমার বলার ছিল। আর এছাড়া যেটা মাল্টি এন্ট্রি এক্সিট যে কলেজে করা হয়েছে, সেটাও একটা খুব ভালো বিষয়। তাতে অনেক স্টুডেন্টস তাদের যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, তারা হয়তো কখনো জবের উপরে জোর দিতে পারবে, কখনো তারা পড়াশোনার উপর জোর দিতে পারবে। এটা খুব ভালো বিষয় যে তারা তাদের যখন ইচ্ছা এডুকেশনটাকে শেষ করতে পারে বা যখন ইচ্ছা এডুকেশনটাকে শুরু করতে পারে। এছাড়া আর একটা জিনিস যেটা বলবো, অনেকেই বলছে যে হিউম্যানিটিজ আর সায়েন্স যে মিলে গেছে, তো একটা হিস্ট্রি স্টুডেন্ট ফিজিক্স নিয়ে পড়বে, বা একটা ফিজিক্সের স্টুডেন্ট ম্যাথ ছেড়ে যে অন্য কোনো ইতিহাস বা ভূগোল এই ধরনের জিনিস নিয়ে পড়বে। তো এই জায়গাটাতে আমি বলতে চাই যে এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে। তার কারণ হচ্ছে আর্টস বা হিউম্যানিটিজ একটা মানুষকে সমাজের সাথে মিশতে হেল্প করে। এই সাবজেক্টে এমনই, এটা হচ্ছে সামাজিক ডেভেলপমেন্ট একটা বাচ্চার মাথায় গড়ে তুলতে সাহায্য করে। আর সায়েন্স তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এই ধরনের জিনিসগুলো গড়ে তুলতে সাহায্য করে। তাই আমার মনে হয় যে কোনো একটা বাচ্চা যদি ফিজিক্সের সাথে যদি সোশ্যাল সায়েন্স বা হিস্ট্রি বা অন্য কোনো ধরনের এমন কোনো সাবজেক্ট নিল যেটার সাথে ইকোনমিক্যাল জিনিস জড়িত, তাহলে সেটা কিন্তু তাকে বিভিন্ন রকমভাবে ভাবতে সাহায্য করবে। এখানে অনেকেরই তোমাদের মনে হতে পারে যে অঙ্ক ছাড়া ফিজিক্স কিভাবে পসিবল, বা ফিজিক্স ছাড়া কেমিস্ট্রি কিভাবে পসিবল। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যখন আইজ্যাক নিউটন যখন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিল, তার কি
সেই ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি এই ধরনের জিনিস নলেজ রেখে কি সে করেছিল এই ধরনের ব্যাপারগুলো? না, তার কিন্তু এটা একটা মানে ভেতরের যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা বহিঃপ্রকাশ এটা। তো সেই জন্য এই ব্যাপারটা নিয়ে আমার মতে বলে যে ডিবেট না করাই উচিত, যে ফিজিক্যাল সায়েন্সের সাথে যে যদি কোনো ইকোনমিক্স বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়ে, সেটা কিন্তু হতে পারে যে সমাজের ক্ষেত্রে একটা ভালো এফেক্ট ফেলতে পারে। যেমন আমি বলি যে একটা ইঞ্জিনিয়ার, সে যদি সারা জীবন যদি সে ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলো নিয়েই যদি সে পড়ে থাকে, তাহলে সে যখন একটা বাঁধ বা ব্রিজ যখন বানাবে, সেটা কিন্তু ও কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করেই সেই জিনিসটাকে বা ফিজিক্যাল ব্যাপারগুলো অ্যাপ্লাই করেই কিন্তু সে ব্রিজটাকে বা ড্যামটাকে বানাবে। কিন্তু তার ইম্প্যাক্ট সোসাইটিতে কি পড়তে পারে, সোসাইটির কতটা বেনিফিট হতে পারে, বা সোশিও ইকোনমিক যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু তার মাথায় চট করে তৈরি হবে না। যেখানে যদি একটা স্টুডেন্ট ফিজিক্সের পাশাপাশি যদি ইকোনমিক্স নিয়েও পড়ে থাকে, তাহলে সেই ডেভেলপমেন্টটা তার মাথায় আসার সম্ভাবনা আছে। তো এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো নিয়েই আমার আলোচনা করার ছিল। এই জিনিসগুলো পুরোপুরি আমার ওপিনিয়ন। তোমরাও তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশানে অবশ্যই শেয়ার করো। আমিও তোমাদের কমেন্টস পড়ে বেশ খুশি হব। তোমরাও তোমাদের পার্সপেক্টিভগুলো রেখো তোমাদের কমেন্টসে। অবশ্যই সেটা নিয়ে একটা ফ্রুটফুল ডিবেট হওয়া দরকার, সেখানে যাতে একটা খুব ভালো আউটপুট আসে, যেটা সমাজের বা ভবিষ্যৎ প্রজন্মের যাতে উন্নতি করতে পারে, আমরা সবসময় সেটাই চাইবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে এইরকম একটা নলেজেবল কন্টেন্ট অবশ্যই শেয়ার করো। আর যদি তোমরা নতুন এসে থাকো এই চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করো। এতটাই বলার ছিল। আমি দেবনারায়ণ, ই শিক্ষা একাডেমির তরফ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।